জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে এবং শান্তিপূর্ণ হয় সেজন্য প্রস্তুতি নিতে ৩ বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধান। এ সময় জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান উপদেষ্টা। বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ৩ বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং ১৫০০ বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে ১ কোম্পানি সেনা। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করছে। এ সময় জুলাই সনদের স্বাক্ষর প্রসঙ্গে বলেন, যেটায় বিএনপি সই করেছে তার দায় বিএনপি নেবে, কিন্তু যেসব জিনিসে সই করেনি তার দায় নেবে না তার দল। জনগণ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিভিন্ন শক্তি দেশে হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বিএনপি নয়, জামায়াত নির্বাচনকে বাধাগ্রস্ত করছে দাবি করে জনগণকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, একটি দল ৭১কে ভুলিয়ে দিয়ে ২৪কে বড় করে দেখাতে চায়। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহা ইসলামী সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে। ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী, মুসলিম ও আলিম বিদ্বেষী রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়ে তুলতেও আওয়ামী রাজনীতি বিলুপ্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ঐক্যমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সকলকে স্ব স্ব কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় নাই, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।
অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনার মাধ্যমেই ভিন্নমতের সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয়। আমি মনে করি যতটুকু ভুল হয়েছে, যতটুকু যা হয়েছে, এটা হচ্ছে তাদের মানে কার্যক্রমের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি এটা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা মানে একটা গতিশীলভাবেই এটা এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না। আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকারে শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। বলেন, লন্ডনে গিয়ে একটি দলের চাপে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং উপদেষ্টা পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। তবে চাপে পড়ে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবে না বলে আশা করেন তিনি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। যারা নির্বাচনের আগে গণভোট চায় তারা গণতন্ত্রে বিশ্বাসী না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশিশক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় জানান তিনি। যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। এদিকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সভায় যোগ দিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, উচ্চকক্ষে পিআর ও গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের মধ্যে সমঝোতা হচ্ছে। এ সময় দলের আরেক নেতা সরওয়ার তুষার বলেন, জুলাই সনদের মধ্য দিয়ে দেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা হবে। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তো তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে, কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লুপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও যদি তারা প্রথমত বিএনপি তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? ঐক্যমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, জুলাই সনদ সহ এই মুহূর্তে সকল সমস্যা সমাধানের উপায়
প্রধান উপায় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। শনিবার সকালে রাজধানীর মগবাজারে একটি হোটেলে তরুণ রাজনীতিবিদদের মধ্যে মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা একথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান দলগুলোর মত বিরোধের ঐক্যমতে পৌঁছতে পারেনি কমিশন, তবে বিএনপি চাইলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সমাধান হয়ে যেত। একই সেমিনারে অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, যারা ছাত্রদের নেতৃত্ব নিয়ে সরকারে ছিল বা আছেন তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। যেখানে আমাদের কোনো দাবি অধিকার আদায়ের জন্য রাস্তায় যেতে হবে এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি, and that triggers something in our policy makers. শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আছে, প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান ওয়েতে কাজ করেছে, অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই, সুযোগ পায় নাই, কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে। আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে। ঐকমত্য কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐকমত্য প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে সরকারকে যেভাবে সংবিধান সংশোধন আদেশ প্রদানের কথা বলা হয়েছে তার কোনো ম্যান্ডেট বা এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের দ্রুত বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি। যে ঐকমত্য কমিশনকে অনেকটা মাথার তাজ হিসাবে আমাদের রাখার কথা, যে ঐকমত্য কমিশনকে আমরা বারবারই তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন ঐকমত্য কমিশনের ভেতরে বাইরে আমরা প্রশংসা করে এসেছিলাম, সে ঐকমত্য কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে, যেসব কারণে সরকারি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। উপদেষ্টা পরিষদের একটা বড় অংশ নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব তারা পালন করতে পারছেন না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমস্যা নেই, নির্বাচনী পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় পটুয়াখালীর 60 জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এছাড়াও আরপিও সংশোধন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনে ভোট গ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন। যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। জুলাই সনদের সার্টিফিকেট রাষ্ট্রপতি চুপ্পুর কাছ থেকে নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করার অনুরোধ জানান এনসিপির এই নেতা। শনিবার বিকেলে পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা কমিটির সমন্বয়ক সভায় কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করতে জুলাই সনদ রাষ্ট্রপতি চুপ্পুর হাত থেকে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে অনেক দল আছে যাদের ভাড়ায় পাওয়া যায়। দেশের কোনো ইস্যুতে সপক্ষে জনমত বাড়ানোর জন্য সে দলগুলো নিজেদের ভাড়া দেয় বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। আমি ছোট হাসিনার কাছ থেকে কি নেব? বিপ্লবের সার্টিফিকেট নেব। তাহলে ব্যাপারটা নিলে সুদা হাসিনার কাছ থেকে নেব কেন? নিলে গণনা থেকে নেব।
আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায় কিন্তু বলতে পারে না, এই কারণে কাছ থেকে নিতে চাইতেছে চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষয় করে যাওয়া হবে। দেশের মাদ্রাসা শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান নবজাগরণের দ্বার প্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশে কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ইসলাম ও অন্যান্য বিষয়ে মেলবন্ধনের ফলে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান পরিপক্ক করেছে। মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থায় নবজাগরণের পথে হাঁটছে। এ সময় জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে এই সিনিয়র সাংবাদিক জামায়াতে ঢাকা দক্ষিণের আমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের মুসলমান, বাঙালি মুসলমানের রেনেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে নরসিংদীর রায়পুর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব 11। শনিবার দুপুরে কারণবাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া নরসিংদীতে গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 5টি 1 বন্দুক, 35 রাউন্ড গুলি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জানায়, একাধিক সন্ত্রাসী গ্রুপ নিজেদের আধিপত্য ধরে রাখতে চরবাজার, বালুমহল দখল এসব অস্ত্র ব্যবহার করে। আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হতে পারে, তাই অভিযান অব্যাহত থাকবে। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই রায়পুরার সায়েদাবাদ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে, এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, 1টি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি, এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। একটা মামলা যখন তদন্ত থাকে, এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন, চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইরা। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, 2 দশক আগে আবু তাহেরের পরিবার আব্দুল আওয়ালের কাছ থেকে 1700 টাকা ধার নিয়েছিল। এক পর্যায়ে সেই টাকার বিনিময়ে আওয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া পার্শ্ববর্তী মৃত আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে। সম্প্রতি স্থানীয় সালিশে বিচারকরা আবু তাহেরের পক্ষে রায় দেয়, তবে তা অমান্য করে রিপন ও শিপন জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে 2 ভাইয়ের উপর হামলা চালায় রিপন ও শিপন। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আমার বাবা জায়গা বেচছেন, আওলা টিয়া নিচ্ছে, আওলা টিয়া উপরের মতো তুমি জায়গা নিয়ে দল করতে চাও। 5 জন নিবাল 5 বার জমছে, 5 বার মধ্যে 5 জনের বাহার জায়গা করতে হইতো, যে মাছ দেয় জায়গা করতে হইতো, এরা ইয়া দেয় না, বেড়া দিচ্ছে 5 জনের অর্ডার দিচ্ছে, এই বেড়া খুলতে যায়, এরা খুব আসছে। ভোলায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয় বিজেপির কার্যালয় সহ মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11টার দিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এক পর্যায়ে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ের সমাবেশ শেষে মিছিল বের করে বিএনপি। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে
ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হন। ভাঙচুর করা হয় বিজেপির কার্যালয়ে, ভাঙচুর মোটরসাইকেল ও গাড়ি সহ অফিসের বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কার্যালয় ঘেরাও করে 22 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় সংগঠনটির কার্যালয় ঘেরাও করে পুলিশ। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে থানা 22 নেতাকর্মীকে আটক করা হয়। খবর পেয়ে দলের অন্যান্য নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে অবস্থান নেয়। এ সময় তাদের মুক্তির দাবি জানান তারা। সম্প্রতি সিলেট নগরীর যানজট কমাতে একের পর এক অভিযান চালায় পুলিশ। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে অটোরিকশা শ্রমিকরা। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে মাঠে নামে বাসদ সিপিবি নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে আটক করা হয়েছে বলে জানায় নেতাকর্মীরা। সরকারি সিদ্ধান্তে আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে কোনো জাহাজ ছেড়ে যায়নি। সকালে শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে ছেড়ে যায়নি কোনো জাহাজ। দেশের বিভিন্ন স্থান থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার গেলেও দিনে গিয়ে ফেরার শর্তে কোন হতাশ পর্যটকরা। মূলত নভেম্বরে রাত্রিযাপনের অনুমোদন না থাকায় অল্প সময়ের জন্য ক্লান্তিকর ভ্রমণে পর্যটকরা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছে জাহাজ মালিকরা। তারা বলছেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের অনুমতি থাকায় ওই 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে। টেকনাফ থেকে ট্রলার বা স্পিড বোট নিয়ে সেন্ট মার্টিন যাতায়াতের জন্য ট্রাভেল পাস দেওয়ার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যাত্রী পেলেই জাহাজ মালিকরা জাহাজ চালাতে পারবেন। জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। রাজনৈতিক দলগুলো এগিয়ে না এলে নদীগুলো রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত। বলেন, আগামী নির্বাচনে ইশতেহার পরিবেশ বাঁচাতে পদক্ষেপগুলোর কথা যুক্ত করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয় নদী কনভেনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, একসময় তার পরিবেশ রক্ষার কথা বললেও এখন সুযোগ পেয়েও তা বাস্তবায়ন করতে পারছে না। এ সময় বক্তারা তুরাগ, বুড়িগঙ্গা সহ ঢাকার পাশের 4 নদী রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফারাক্কা বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের অধিকার হরণ করছে উল্লেখ করে রাজনৈতিকভাবে এর সুরাহা করার তাগিদ দেন বক্তারা। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই নদী বাঁচাও আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের মাধ্যমে এই দাবি দেওয়া পূরণের উদ্যোগ গ্রহণ করি। এই ঐক্যবদ্ধ হলেই এই দাবি দেওয়া আদায় করা সম্ভব। এটা কোনো দলীয় ইস্যু নয়, এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের বাঁচা মারার ইস্যু। এই নদী দূষণকে, পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি তাহলে খাদ্য সংকট, খাদ্য নিরাপত্তা থেকেই যাবে। আর খাদ্য নিরাপত্তা সংকট যদি থেকে যায় তাহলে একটা অসুস্থ জাতি আপনারা উপহার দিবেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরদেরকে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম গণ অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা। দিনব্যাপী এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জনগণের সম্পদ রক্ষা করা, বিদেশিদের হাতে দেয়া নয়। চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তা ও অর্থনীতির হৃৎপিণ্ড, তাই প্রয়োজনে সরকার পরিচালনা করুক। তবুও এমন স্থাপনা কিছুতেই বিদেশি অপারেটরদের হাতে দেয়া যাবে না বলে জানান শ্রমিক নেতারা। এছাড়া গত 1 মাস ধরে বন্দর ফি বৃদ্ধির প্রতিবাদ সহ নানা কর্মসূচি পালন করছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। কন্টেনার টার্মিনাল
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সকালে আগ্রাবাদে চেম্বার ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যানার ফেস্টুন সহ ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। আগামী 15 দিনের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করে দ্রুত নির্বাচন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 নভেম্বর শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগং চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচনের হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এক আদেশে আদালত 2 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। খুলনার নতুন কারাগারে বন্দী স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে 100 বন্দীকে নতুন কারাগারে হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সংখ্যা আরও বাড়ানো হবে। সকাল 10টার দিকে পুরনো জেলা কারাগার থেকে প্রাথমিকভাবে 100 বন্দীকে নতুন জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নতুন কারাগারটিতে জেলার 9টি উপজেলার হাজতি ও কয়েদিদের রাখা হবে, আর পুরনোটিতে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দীদের। 2011 সালে খুলনা সিটির বাইপাস সড়কে চর আসনখালী এলাকায় 30 একর জমির উপর নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে 144 কোটি টাকার বরাদ্দ রাখা হলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় 288 কোটি টাকা। দীর্ঘ 14 বছর ধরে কাজ চলার পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দী স্থানান্তর করা হয়। খুলনা জেলা কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে 100 বন্দী নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো সমস্যা আছে কিনা তা দেখে পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য আসামিদের সেখানে নিয়ে যাওয়া হবে। আসামিরা স্পেস পাবে ভালো, তারপরে খেলার মাঠ আছে, আলাদা হসপিটাল আছে, হসপিটাল এখানেও আছে, কিন্তু ওইখানে হসপিটালে এক্সরে মেশিন, ইসিজি মেশিন, ল্যাব এগুলা পাওয়া যাবে। জনবলের আমাদের ঘাটতি আছে কিছুটা, আমরা আপাতত এই কারণে কম আসামি নিচ্ছি আর কি, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। পরবর্তীতে নিয়োগ জনবল পাওয়া গেলে আস্তে আস্তে আমরা এগুলা নিয়ে যাব সব আসামি। রাজধানীতে নানা আয়োজনে 54তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। শনিবার সকালে সমবায় ভবনে এক সমাবেশের উদ্বোধন করেন সমবায় সচিব ইসমাইল হোসেন। সমবায়কে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলা গেলে এটি দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে বলেও মনে করেন তিনি। বক্তারা বলেন, শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন সহ নানা কার্যক্রমে সমবায় সমিতিগুলোর দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগিয়ে তোলা এবং উৎপাদন ও বাজার ব্যবস্থায় ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করাই সমবায় আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান তারা। দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায় সমবায় এখন এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তারা। পাবনায় দুস্থ, অসহায় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগে উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর জেলা জুড়েই বইছে সমালোচনার ঝড়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে এতিমখানা ও মাদ্রাসার জন্য বিদেশ থেকে আসা 320 কেজি মাংস সার্কিট হাউসে এনে তা নিজেদের মধ্যে ভাগ করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে তারা হাতে নাতে ধরা পড়ে। সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে অভিযুক্তরা মাংস রেখে পালিয়ে যান। নিয়ম অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তাদের মাধ্যমে তালিকা তৈরি করে জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এই মাংস বিতরণের কথা ছিল, কিন্তু বিতরণের আগেই এর বড় একটি অংশ জেলার প্রশাসনের কর্মকর্তারা ভাগ বাটোয়ারা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সিলেটের বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় 6টায় নগরীর হযরত শাহজালাল দরগার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় সিসিকের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরফুল হক চৌধুরী সিলেটকে নিয়ে যে বৈষম্য শুরু হয়েছে তা দ্রুত অবসানের দাবি জানান। একই সাথে রোববার সকাল 11টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের মানুষ অংশগ্রহণের আহ্বান জানান।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার 3-তে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। স্থানীয় সময় শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী জানিয়েছে ভবনটির 57 তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় সকাল 7টার কিছু আগে আগুন লাগে। এরপর সামাজিক মাধ্যমে আগুন ও ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক বিরাজ করে। ঘটনাস্থলে পৌঁছে 10 মিনিটের কম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। ভবনের ভেতরে ফায়ার হোস এবং ওয়েট রাইজারের মতো পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। 7 তলা এই ভবনটি আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, খাবার ও পানীয়ের দোকান রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকুলামের নির্মাণাধীন মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 17 জন। একাদশী উপলক্ষে শনিবার সকালে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ভক্তদের প্রচণ্ড ভিড়ের সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে। পদদলিত হয়ে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ আরও অনেকে। জাতীয় তহবিল থেকে প্রত্যেক নিহত পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি দেওয়ার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অনেক রাজনৈতিক নেতা। বিশ্ব র্যাঙ্কিংয়ে কেবল নিচেই নামছে ভারতীয় পাসপোর্ট। গত 5 বছরে 5 ধাপ নিচে নেমে এখন 85তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিং। অথচ রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলো ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। এই দেশগুলোর অবস্থান যথাক্রমে 78, 74 ও 72তম। 199 দেশের পাসপোর্ট র্যাঙ্কিং নিয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। পরিসংখ্যান তথ্য বলছে 57টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান ভারতীয় পাসপোর্টধারীরা, আর ভিসা ছাড়া 193টি দেশে ভ্রমণ করতে পারায় সূচকে এবছরও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন 190 দেশ এবং তৃতীয় স্থানে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন 189 দেশ। হুমকিমূলক ইমেল পাওয়ায় জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানে একজন আত্মঘাতী বোমা বহন করছে এমন একটি বার্তা পায় তারা। এছাড়া শনিবার স্থানীয় সময় সকালে পাঠানো বার্তায় আরও জানানো হয় ভারতের বিচ্ছিন্নতাবাদী LTTE/ISI কর্মীরা 1984 সালে মাদ্রাজ বিমানবন্দরে ঘটা একটি বড় বিস্ফোরণের পুনরাবৃত্তি ঘটাতে চায়। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে রাজীব গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ইন্ডিগোর মুখপাত্র। এর আগে গেল সেপ্টেম্বর মুম্বাই থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটের একটি বিমানে বোমা হামলার হুমকি পায় ভারত। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে আন্তর্জাতিক আইন সমুন্নত ও আঞ্চলিক শান্তি রক্ষায় ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নওরদিন। শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। এবার বৈঠকে আসিয়ানভুক্ত 11টি দেশ ও জোট অংশীদার 8টি দেশের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিয়েছেন। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। জানান দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। চীনের দাবি ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের কিছু অর্থনৈতিক অঞ্চলের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলে শঙ্কা তার। এদিকে ফিলিপাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে আসিয়ান প্রতিরক্ষা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেছে মালয়েশিয়া। আগামী বছর আসিয়ানের বিভিন্ন আঞ্চলিক বৈঠকের আয়োজন করবে ম্যানিলা।
আফগান শরণার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তুরখাম সীমান্ত। শনিবার সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কাবুল নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। গত 11 অক্টোবর পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘাতের পর সাময়িকভাবে শরণার্থী পুনর্বাসন স্থগিত হয়ে যায়। সে সময় বন্ধ করে দেওয়া হয় দুই দেশের সীমান্ত। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি সহ শরণার্থীদের প্রবেশও। সে সময় টমেটো সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দর বাড়ে। পরে গেল 19 অক্টোবর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় দুদেশের মধ্যে। এরপর থেকে স্বাভাবিকভাবে দুপথের বাণিজ্য চলতে শুরু করে। আবারও তানজানিয়ার মসনদে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন সিসিএম প্রার্থী সামিয়া সুলুহু হাসান। নির্বাচনের বৈধতা নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রায় 98% ভোটার রায় দিয়েছে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সামিয়ার পক্ষে। প্রধান বিরোধী দলকে অবৈধ ঘোষণার পরেও বুধবারের ওই সাধারণ নির্বাচনে ভোট দেন প্রায় 3 কোটির বেশি ভোটার। গেল বুধবার সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতার জেরে দেশ জুড়ে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। নির্বাচন পরবর্তী 3 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 700 বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি প্রধান বিরোধী দল চাদেমার। তবে মোট কতজন নিহত হয়েছে তা নিয়ে ভিন্ন মত আছে। ভিন্ন একটি সূত্রের বরাতে বিবিসি বলছে নিহতের সংখ্যা অন্তত 500। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে কারফিউর সময়সীমা বাড়িয়েছে সরকার। আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2027 সাল পর্যন্ত সাদা জার্সিতে নেতৃত্ব দেবেন তিনি। সামনে আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নতুন টেস্ট অধিনায়ক খুঁজছিল বিসিবি। দীর্ঘ আলোচনার পর অবশেষে নাজমুল হোসেন শান্তকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও শেষ টেস্টেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তবে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর টেস্টে অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। 2023 সালে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার নেতৃত্বে এখন পর্যন্ত 14টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। প্রায় 1,500 দৌড়বিদের অংশগ্রহণে শেষ হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন। শনিবার ভোর 4:30টায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথনের উদ্বোধন হয়। এবারের আয়োজন ছিল, মূল প্রতিপাদ্য ছিল এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান। ম্যারাথনটি শুরু হয় লাবণী বিচ পয়েন্ট থেকে। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী, ইসলামপুর খান বিচ সহ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন। ইভেন্টের 4টি বিভাগে প্রতিযোগিতা হয়। পরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। এই আয়োজনে তরুণ সমাজকে অনুপ্রাণিত করার পাশাপাশি কক্সবাজারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে জানান তিনি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হলো 21তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। আয়োজনে সার্বিক সহযোগিতা করে নৌবাহিনী। শনিবার সকাল 9:30টায় নদীর নারায়ণগঞ্জের প্রান্তে রক্তাবলী লঞ্চ ঘাট থেকে শুরু হয় প্রতিযোগিতা। শেষ হয় মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে নির্ধারিত সীমানায়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 23 জন এবং নারী বিভাগে 12 জন সাঁতারু অংশগ্রহণ করে। পুরুষদের 10 কিলোমিটার ও নারী সাঁতারুদের 7 কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা কমিয়ে আনা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশের 35 জন সুইমার এই লং সুইমিংয়ে অংশগ্রহণ করেছে। এর আগে আমরা করতাম 8 জন, 10 জন ছেলে 10 জন মেয়ে এরকম ছিল। কিন্তু এবার খুবই ভালো লাগছে যে নতুনরা আসছে, নিজ উদ্যোগে আসছে। আমার খুবই ভালো লাগছে এবং সবাই ফিনিশিং করছে এত প্রতিকূলতার মাঝে, যে সবাই কমপ্লিট করতে পারছে। সাঁতার দিয়ে আপনার এই যে আমি যে 7 কিলো করছি, এটার জন্য তো আমার প্রায় 1 ঘন্টা 7 মিনিট সময় লাগছে। হয়তোবা ঢেউর কারণটাই একটু সময়টা আরও বেশি লাগছে। হয়তোবা আপনার যেমন অ্যাথলেটিক্সেও কিন্তু ম্যারাথন হয়, ম্যারাথনে কিন্তু ওদেরকে অনেক প্রাইজ মানিটা অনেক বেশি থাকে আর কি, কিন্তু আমাদের এটাও তো একটা ম্যারাথন, সেই তুলনায় একটু কম প্রাইজ মানি। আমি আজকে সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমি আমার
ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে দীর্ঘ 15 বছরের সম্পর্ক শেষ করে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। চুক্তি থাকলেও নভেম্বরের মাসের শুরুতেই নিজ দেশে ফিরে গিয়েছেন তিনি। 2010 সালে বিসিবির প্রধান পিচ কিউরেটরের হিসেবে নিয়োগ পেয়েছিলেন গামিনী ডি সিলভা। এরপর থেকেই ছিলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে কিউরেটরের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার নাগরিক গামিনী। নিজের শেষটা অবশ্য করেছেন রাজশাহী স্টেডিয়ামে। সবশেষ কয়েক বছর গামিনী ডি সিলভা ছিলেন ব্যাপক আকারে সমালোচিত। মিরপুর অতিমাত্রায় ধীর গতির এবং স্পিন সহায়ক উইকেট তৈরি করে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন বারবার। সবশেষ 2025 সালে নতুন 1 বছরের চুক্তি করলেও সেটা আর শেষ করা হচ্ছে না গামিনী ডি সিলভার। অবশেষে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আইয়ারের আক্রস্তা এক্লেস স্থিতিশীল ও তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। এর আগে 25 অক্টোবর ভারত অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে চলাকালে চোট পান আইয়ার। প্লীহাত শিরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। ভারত ওই ম্যাচটিতে 9 উইকেটে বড় জয় পায়। তবে আগেই 2 ম্যাচে হেরে 2-1 ওয়ানডে সিরিজ হারায় তারা। টি-20 সিরিজেও এরই মাঝে 1-0 পিছিয়ে ভারতীয় দল। নিজেদের নামে ব্যাটিং অ্যাকাউন্ট থাকায় 149 রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। অপরাধের মাত্রা অনুযায়ী ব্যাটিংয়ে জড়িত থাকার কারণে 8 থেকে 12 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেসব ম্যাচ অফিসিয়ালদের। পাশাপাশি 3 জনের বিরুদ্ধে এখনও তদন্ত করছে দেশটির ফুটবল ফেডারেশন। টিএএফ জানিয়েছে 5 বছর ধরে চলে আসছে এই তদন্ত কার্যক্রম। সেখানে 571 জন অফিসিয়ালদের মধ্যে 371 জনের নামেই ব্যাটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে, যার মধ্যে 152 জন ম্যাচ অফিসিয়াল নিয়মিত জুয়া খেলছেন। এদের মধ্যে গুটি কয়েক রেফারি একবার বেশি বাজি ধরেননি, তবে 42 জন 1000-এর বেশি বাজি ধরেছেন। অভিযুক্তদের মধ্যে একজন অফিসিয়াল বাজি ধরেছেন 18,227 বার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।